কাল খুলছে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ। আগামী বছর ডিসেম্বরের মধ্যে যান চলাচল। টিকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধন মিলবে 2 দিনের মধ্যে। ক্লিন ফিড বাস্তবায়নে কোনো ছাড় নয়, আইন মেনেই বিদেশি চ্যানেল সম্প্রচার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কাল খুলছে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় মুখ। আজ বিকেলেই টিউব স্থাপনের খনন কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়। প্রকল্প পরিচালক জানিয়েছেন 73% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। 2022 সালের ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু টানেল দিয়ে যান চলাচল শুরু হবে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। গত বছরের ডিসেম্বরে শুরু হয় কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ। প্রায় 2400 মিটার দীর্ঘ এই টিউবের খনন কাজ শেষ করতে সময় লাগে প্রায় 10 মাস। বৃহস্পতিবার শেষ হয় খনন কাজ। চীনের আর্থিক সহযোগিতায় প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে 3.4 কিলোমিটারের দেশের প্রথম টানেল। 2016 সালের 14 অক্টোবর প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর মধ্যেই টানেলের 73% কাজ শেষ হয়েছে। জনগণের জন্য গাড়ি নিয়ে যাওয়ার, মোটর ভেহিকল যাওয়ার জন্য সেটা আমরা চেষ্টা করছি 2022 সালের ডিসেম্বর পর্যন্ত। সেটার মধ্যে শেষ পর্যন্ত আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রকল্প পরিচালক জানিয়েছেন এখন 2টি টিউবের মধ্যে সংযোগ স্থাপন, অ্যাপ্রোচ সড়ক নির্মাণ এবং টানেলের ভিতর দিয়ে যান চলাচলের উপযোগী করে তোলার কাজ শুরু হবে। আরও একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক আছে, 2টা টিউবের মধ্যে সংযোগ স্থাপন করা, যেটাকে আমরা ক্রস স্পেসিস বলি। পুরো 2450 মিটার 3টা জায়গায় অ্যাভারেজ 650 মিটার অ্যাভারেজ দূরত্বে 3টা ক্রস স্পেসিস হবে। যেই ক্রস স্পেসিস দিয়ে ইমার্জেন্সিতে কোনো গাড়ি যাবে না, সেই ক্রস স্পেসিসটা 8 থেকে 12 মিটার লেন্থ। সেটা খুব হাইলি টেকনিক্যাল কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করল টানেলের যুগে। সবকিছু ঠিকঠাক থাকলে 2022 সালের ডিসেম্বরের আগে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই টানেলটি। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেরিনা জাহান কবিতা। স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। গণভবনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে চূড়ান্ত হয় সিরাজগঞ্জ 6 আসনে উপনির্বাচনের প্রার্থী। এছাড়া উপজেলা পৌরসভা ও বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীও চূড়ান্ত করা হয়। বৈঠকে আবেদন বিচার বিশ্লেষণ এবং মাঠ জরিপের প্রতিবেদন বিবেচনায় দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মনোনীত প্রার্থীরা এসব নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। করোনা টিকার জন্য আজ থেকে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিলবে জাতীয় পরিচয়পত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 14 অক্টোবর পর্যন্ত। প্রণব চক্রবর্তী রিপোর্ট। 1.5 বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। তবে প্রবেশে শুধু অধিকার মিলেছে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের। 10 অক্টোবর অনার্স প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও প্রবেশ করতে পারবেন হলে, কিন্তু প্রথম ডোজ টিকা নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য এনআইডি নিবন্ধন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএসসিতে 8টি বুথের মাধ্যমে 14 অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন। যেহেতু আমার এনআইডি নেই, এর জন্য আমি কোভিডের জন্য যে ভ্যাকসিনটা নিয়ে ওটা নিতে পারছিলাম না। এখন ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আমাদের এনআইডির জন্য ব্যবস্থা করে দিচ্ছে, সো এটা আমাদের জন্য খুবই ভালো। দীর্ঘদিন পর ক্যাম্পাসে আসছি বা হলে থাকবো, ক্লাস করব, খুবই ভালো লাগছে।
বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র এবং আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে এলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিলবে জাতীয় পরিচয়পত্র। অনলাইন একটি রেজিস্ট্রেশন ফর্ম আছে, এটি যেন অন্তত একদিন আগে সম্পন্ন করে ফটোকপি নিয়ে হলে চলে যাবে। হল কর্তৃপক্ষ যাচাই করে দেবেন, সেটি নিয়ে এখানে আসার সাথে সাথেই তারা এই রেজিস্ট্রেশন কার্যক্রমগুলো শুরু করে দেবে। আর অল্প দিনেই মহামারীকালের বিষণ্ণতা মাড়িয়ে ক্যাম্পাস হয়ে উঠবে আরও প্রাণবন্ত। শিক্ষার্থীদের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে পাবে তার চিরচেনা রূপ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ক্লিন ফিট বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সম্পাদক ফোরামের সাথে আলোচনার পর আরও বলেন, আইন মেনেই বিদেশি চ্যানেলগুলো সম্প্রচার করতে হবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সম্পাদক ফোরামের সাথে আলোচনায় বসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সম্পাদক ফোরাম দাবি করেন, ই টেন্ডারের কারণে বিজ্ঞাপন না দেয় ক্ষতির সম্মুখীন হচ্ছে পত্রিকাগুলো। বিদেশি চ্যানেল ক্লিন ফিট করায় টেলিভিশন মালিকরা স্বাগত জানিয়েছেন। এ পদক্ষেপের কারণে দেশের বিজ্ঞাপন বাজারও বাড়বে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। বলেন, সরকার এ পদক্ষেপ থেকে একটুও সরে আসবে না। দীর্ঘদিন ধরে নিয়মনীতিহীনভাবে আমরা এভাবে এই মাধ্যমটা চলতে পারে না। এবার স্থির সিদ্ধান্ত নিয়ে আগেভাগে গ্রাউন্ড ওয়ার্ক করে নিয়ে কথা উঠতে পারে, সেখানে অবহিত করে আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা এক চুলও সরব না। এবারও সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। সার্চ কমিটির মাধ্যমে গত নির্বাচন কমিশন গঠিত হয়েছিল এবং সেই নির্বাচন কমিশনে দেখা গেছে বিএনপির ঘোরতর সমর্থকও একজন সেখানে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন। সুতরাং সার্চ কমিটি যে সঠিকভাবে কাজ করে এই নির্বাচন কমিশনের দিকে তাকালেই সেটি বোঝা যায়। সংবিধান অনুযায়ী এ সরকারের অধীনে নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করবে বলে জানান তথ্যমন্ত্রী। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নির্বাচন হয় না। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দেশে তাই হয়। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে দুর্নীতি মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজির আত্মসমর্পণ, 2রা নভেম্বর পর্যন্ত জামিন। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদ। সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ইউল্যাব ক্যাম্পাসে শেখ মুজিব সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কোনো বিকল্প নেই। করোনা মহামারীর কারণে এখন নতুন আইন করে ইসি গঠনেরও কোনো সুযোগ নেই। আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশনের সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে। দুদকের মামলায় আত্মসমর্পণ করে 2রা নভেম্বর পর্যন্ত জামিন পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েসের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবুল কালাম আজাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত 5 অক্টোবর আত্মসমর্পণ করতে আদালতে যান তিনি, কিন্তু বিচারক অন্য মামলায় ব্যস্ত থাকায় সেদিন শুনানি হয়নি। দেশে করোনা শনাক্তের হার 3% নিচে নেমে এসেছে, কমেছে মৃত্যুর হারও। একদিনে মৃত্যু হয়েছে 12 জনের, এই সংখ্যা 7 মাসের মধ্যে সবচেয়ে কম। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বলছে 821টি ল্যাবে 22,321 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 663 জন। মোট শনাক্ত 15,60,818। নতুন 664 সহ সুস্থ হয়েছে 15,21,777 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 2.97%, সুস্থতা 97%-এর বেশি, মৃত্যুহার 1.77%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 98,91,000-এরও বেশি। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারন্যাশনাল অ্যারাইভাল কনকোর্স হল টার্মিনাল 1-এ যমুনা ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন করা হয়েছে। বুথটি উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভরসা ও ব্যাংকের পরিচালক ইসমাইল হোসেন সিরাজি। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপক পরিচালক আব্দুস সালাম, ফজলুর রহমান চৌধুরী, আতিকুর রহমান ও ফজলে কাইয়ুম। এবার খেলার খবর। বিসিবি সভাপতি পদে বদল নেই, চমকও নেই। আরও এক দফা বোর্ড সভাপতি হলেন নাজমুল হাসান পাপন। এ নিয়ে তিনি টানা চতুর্থবারের মতো দায়িত্ব পালন করবেন। আরও জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। নির্বাচিত হওয়ার পরদিনই মিরপুরের বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকরা, স্টেডিয়াম চত্বরেই সমর্থকদের আনন্দ মিছিল। আগের দিনের নির্বাচনে 57 ভোটের মধ্যে সবচেয়ে বেশি 53 ভোট পেয়ে জয়লাভ করেন পাপন। আগের 2 দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া পাপন এবার সরাসরি ভোটের মুখে পড়লেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারাও ক্রিকেটে অনেক অবদান রাখতে পারত, এরকম অনেকেই আসে নাই। এটা একটা এখনো মনে হয় যে এইবার প্রথমবার দেখে হয়তো তারা একটু সন্দিহান ছিল, বা এই নির্বাচনের পরে সামনে যে কোনো নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবে, আরও বেশি বেশি অংশগ্রহণ করবে, এটাই আমরা চাই। কাউন্সিলররা ভোটের মাধ্যমে 23 জন পরিচালক নির্বাচিত করেছেন, আর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে এসেছেন 2 জন পরিচালক। সম্মিলিত 25 জন পরিচালক বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের উপরই আস্থা রাখলেন। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল খুলছে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ। আগামী বছর ডিসেম্বরের মধ্যে যান চলাচল। টিকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধন মিলবে 2 দিনের মধ্যে। ক্লিন ফিট বাস্তবায়নে কোনো ছাড় নয়, আইন মেনে বিদেশি চ্যানেল সম্প্রচার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।